টুপ করে বাংলাদেশে ঢুকে আওয়ামী লীগের প্রতি বিপ্লব ঘটাইবেন, তিনি আবার প্রধানমন্ত্রী হবেন। এই খুশিতে কিছু ভালসিন ফেসবুকে লাফাইতেছে। একটা বলদ ভালসিন হইল সদ্য পলাতক রাষ্ট্রদূত হারুন আল রশিদ। এই আরামজাদার রাষ্ট্রদূত হিসেবে মরক্কোতে ছিল। দেশে ফেরার আদেশ করা হইলে তিনি দেশে ফেরার জন্য টাকা তুলে কানাডা পালায় যায়। কানাডা গিয়া হাসিনার এই স্পেন্সার রাজনৈতিক শরণার্থীর আবেদন করিছে। এটা আমার কথা না, দেখেন এই ভালসিন রেডিয়া পররাষ্ট্র উপদেষ্টা তহিদ সাহেব কি বলে। সম্প্রতি মরক্কোর বিদায়ী রাষ্ট্রদূত আপনাদের সরকারের সমালোচনা করে ফেসবুকে পোস্ট দিয়েছেন। তিনি বলেছেন যে শুধু একটি বই লেখার জন্য, তাও অনেক দিন আগে, তার চাকরি চলে গেছে এবং ইউনূস সরকার দেশে বিদেশে ষড়যন্ত্রের মাধ্যমে ক্ষমতায় এসেছেন, টিকে থাকছেন। আসলে আপনি যে এইরকম কতজন যদি বলেন তাহলে উনি একমাত্র এই কাজ করেছেন। আমি আশা করি যে প্রফেশনাল কোনো ডিপ্লোম্যাট এরপরে এই কাজ করবে না আর কেউ। তারপরে আমাদেরকে অবশ্যই চোখ কান খোলা রাখতে হবে। উনি যে করেছেন এটা আপনাকে আমি এটুকু বলতে পারি যে উনি চলে যাওয়ার 3 সপ্তাহ আগেও একজন উপদেষ্টার কাছে তদবির করেছেন তাকে যেন অন্য কোথাও পোস্টিং দেওয়া হয়। সবচেয়ে বড় কথা, তাকে কিন্তু চাকরিচ্যুত করা হয়নি। তাকে চাকরিচ্যুত করার পরে যে উনি এটা করেছেন তা না, অথবা যে উনি যে রিজাইন করেছেন তাও না। বিষয়টা হচ্ছে যে উনি কিন্তু স্বাভাবিকভাবে তাকে ঢাকায় বদলি করা হয়েছে। সরকার যে কাউকে যে কোনো সময় বদলি করতে পারে, তাকে ঢাকায় বদলি করা হয়েছে। উনি দায়িত্ব ত্যাগ করেছেন নিয়ম অনুযায়ী, টিএডিএ নিয়েছেন এবং তারপরে উনি ঢাকায় না এসে কানাডাতে গিয়ে এই কথাগুলি বলছেন। এটা স্পষ্ট কারণ হচ্ছে যে উনি আসলে কানাডাতে আশ্রয় নিতে চান। এবং এখানে একটু ছোট্ট তথ্য আমি অ্যাড করে রাখি। ওনার স্ত্রী এবং এক সন্তান আজকে থেকে 2 বছর আগে সবুজ পাসপোর্ট নিয়ে কানাডায় অবস্থান করছেন, তার সাথে না। তার মানে আসলে তার পরিবার ওখানে রিলোকেট করার ব্যবস্থা উনি 2 বছর আগে থেকেই করছেন। তারই পরম্পরায় আমি মনে করি যে এখন যাতে সহজে উনি আশ্রয় পেতে পারেন, এই জন্য উনি দেশের বিরুদ্ধে এরকম জঘন্য মিথ্যাচার করেছেন। আমি আমার আগের ভিডিওতে কইছিলাম যে এই হারামজাদা নতুন হাউন আঙ্কেল রাজনৈতিক শরণার্থী হিসেবে আবেদন করবে, আর এই আবেদনটা গ্রহণযোগ্য করার পিছনে তহিদ সাহেব আপনার পররাষ্ট্র সচিব জসিমের ভূমিকা আছে। আপনি তো নিজেই স্বীকার করলেন যে তহিদ সাহেব যে হারুনের পরিবার 2 বছর আগে তাদের পাসপোর্ট বদল করেছে। যদি আপনার মন্ত্রণালয় জানে যে হারুনের পরিবার কূটনৈতিক পাসপোর্ট বদলে সাধারণ পাসপোর্ট নিচ্ছে, তাহলে আপনার মন্ত্রণালয় এটাও জানতো যে হারুন পলাবে। ধরে নিলাম আপনারা জানতেন না, তাহলে আপনারা নিশ্চয়ই এটা জানতেন যে একজন কূটনৈতিক পলানোর পর তার পাসপোর্ট বাতিল করা হইলে তার রাজনৈতিক শরণার্থী হিসেবে গ্রহণযোগ্য হওয়ার সর্বোচ্চ সুযোগ তৈরি হয়। আর এই সুযোগ তাকে তৈরি করে দিছে আপনার পররাষ্ট্র সচিব হারামজাদা জসিম। দেখেন তহিদ সাহেব, আপনার পলানো রাষ্ট্রদূত ইউনূস স্যারকে অবৈধ কইছে। আমাদের মতো বিপ্লবী জনগণকে সে বলে সন্ত্রাসী আর জঙ্গি। আর এই হারামজাদা হারুনকে কানাডায় থাকার বৈধতা নিশ্চিত করিচ্ছে এই হারামজাদা জসিম। জসিমেক তো কিছু কইনি, আজকে এডিটর সাহেব ও জাউরা সিল মেরে দেন, আরা মারেন, এটা মারেন। গত 3রা এবং 20 মার্চ আমি পররাষ্ট্র সচিবের ভারতের দালালির কিছু প্রমাণ তুলে ধরছিলাম এবং তার অপসারণের জন্য সরকারকে সময় বেঁধে দিচ্ছিলাম। সরকার আমার কথা শোনেনি। সরকার কখনোই আমার কথা শোনে না, শোনে ভুট্টো সাহেবের কথা। এই ভুট্টো সাহেব আর অন্য কেউ না, তিনি আমাদের পররাষ্ট্র উপদেষ্টা তহিদ সাহেব। তিনি ভুট্টো হইলেও পুরোপুরি হইতে পারেন নাই। তিনি বেশ কিছু বিষয়ে ব্যবস্থা নিয়েছেন বলে জানা যায়। আমি 4 নাম্বার পেরেক মারিছিলাম আহমেদ দালাল আর গোপালী মাল BM জামালকে ওরে নিয়া, যে জুলাই বিপ্লব চলাকালীন দুবাইতে পুলিশের কাছে 57 জন প্রবাসীকে ধরাই দিছিলেন। তারে নিয়ে তদন্ত করার জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব জনাব নজরুল ইসলামকে দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি তদন্ত করতে দুবাই যাচ্ছেন। তদন্ত করতে জনগণের টাকায় দুবাই যাওয়া লাগে? সব ভুক্তভোগী প্রবাসীরা তো এখন দেশে। আমি তো নিজেই প্রমাণ দিয়ে দিচ্ছি। দেখেন এই আওয়ামী বালসুন কি বলে। স্বাধীনতা বিরোধী এবং জঙ্গি মনোভাবাপন্ন কতিপয় ব্যক্তি এবং কতিপয় ব্যক্তির প্ররোচনায় এই ঘটনাটি তারা ঘটিয়েছে। এটা তো নিজের মুখের কথা। তারপর দেখেন প্রবাসীদের অভিযোগ, যেটা তার প্রবাসী কল্যাণ উপদেষ্টা আসিফ নজরুলকে জানাইছিল গত ডিসেম্বরের শেষে। এই যে শুনেন। আপনারা আমার কথা শুনেন, আমি বুঝতে পেরেছি আপনাদের ক্ষোভের কারণ আছে। আমার কথাটা শুনেন না ভাই। আপনারা আগামীকাল 3টার সময় আমার সাথে আপনারা 7 জনের প্রতিনিধি আসবেন। আগামীকাল 3টার সময়
শোনেন, আগামীকাল 3টার সময় মন্ত্রণালয় মিটিং হবে, 7 জন আসবেন, ঠিক করে নেন কার কার বিরুদ্ধে কি অভিযোগ আছে, আমি নিজে আপনাদের কথা শুনবো, ঠিক আছে? তারপর প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় থেকে চিঠি দেওয়া হয়েছিল, এই যে এটা এত কিছু প্রমাণ থাকার পরেও যদি আবার দুবাইতে অফিসার পাঠানো লাগে, তাহলে তো আর কিছু বলার থাকে না। মানে টাকা কি খোলাম কুচি, মানে বাংলাদেশের জনগণের ট্যাক্সের টাকা খোলাম কুচি, দুবাই যাবে, দুবাই যে বেড়ে আসবে। হ্যাঁ, আমরা অপেক্ষায় থাকলাম যে তদন্ত কমিটি কি প্রতিবেদন দেয়। আর একদিন লাগলো কেন জসিম সাহেব? একদিন কি আপনি মেরে বসেছিলেন জামালকে বাঁচানোর জন্য? বলছিলাম না আপনি জামালকে আপনার মধ্যে হামদা রাখছিলেন, আপনার স্বৈরাচারী নারীর ভিতর থেকে সব দালাল বাইর করে নিয়ে আসবো, কথা দিছিলাম। মনে রাখতে বলছিলাম না যে আমি জাউরা নিধন কর্মসূচিতে এক্সপার্ট? আজকে আরো জসিমা তোর জাউরামি ধর্ম, আজ এই ভিডিওর পর এমন প্রমাণ দিব তারপর বাংলাদেশে কোনো শক্তি নাই, বিএনপি হোক, জামাত হোক, এনসিপি হোক, এমনকি উপদেষ্টা পরিষদ কেমনে রক্ষা করে জসিমকে তা আমি দেখবার চাই। কইছিলাম না লড়াই হবে জনগণ বনাম কায়েমি আমলার স্বৈরাচারের দালালদের। আজকের প্রমাণের পর জসিম মিয়া টাইম কলে শেষ, নাইলে এই সরকার তার গ্রহণযোগ্যতা আর নিরপেক্ষতা হারাবে। আর সেই সাথে সরকারের আদর্শ সম্পর্কে জনগণের কাছে যেই বার্তা পৌঁছাবে তা আশা করি কেউ কামনা করে না। উপদেষ্টা তৌহিদ হোসেন আজকের ভিডিও চুপ কইরা নোট খাতা নিয়ে নক কইরা বৈশা বৈশা দেখেন, আর মনে মনে আপনার সকল আমি গত 2 ভিডিও মোট 5টা পেরেক মারিছিলাম, তাই না? হ্যাঁ, তো প্রথম 2টা পেরেক আমি প্রমাণ করেছিলাম যে জসিম নিজে একটা আওয়ামী দালাল। এখানে আমি দেখেছিলাম যে সে কিভাবে 5ই আগস্টের আগে 2রা আগস্ট ওই যে সোহরাওয়ার্দীর বডিগার্ড জয় বাংলা হওয়ার দুঃখে ফেসবুক প্রোফাইল কালো করে ফেলেছিল। আমি আরো দেখেছিলাম কিভাবে জসিম পররাষ্ট্র সচিবের দায়িত্বে আসার পর আওয়ামী প্রেসিডিয়াম কমিটির সদস্য মাজেদা রফিকুন্নেসাকে বঞ্চিত কর্মকর্তা হিসেবে পদোন্নতির সুপারিশ করেছিল। তারপর আমি প্রথম এবং দ্বিতীয় ভিডিওতে দেখেছিলাম কিভাবে এই রাষ্ট্রদ্রোহী পররাষ্ট্র সচিব আওয়ামী লেসপেন্সারদেরকে রক্ষা করতেছে, কিভাবে দূতাবাসগুলোকে আওয়ামী পুনর্বাসন কেন্দ্র বানাইতেছে। এর মধ্যে বারবার যেই নামটা উঠে আসতেছে তাও হইল জসিমের প্রথম মহাপরিচালক প্রশাসন নাজমুল হক। আমি নাজমুল রে নিজের আর তার পরিবারের ইতিহাস তুলে ধরেছিলাম, আর এই পাক্কা আওয়ামী দালালের চাকরিচ্যুতির দাবি করেছিলাম। আর কি কি বলেছিলাম তা পুরো বিষয়টা বুঝতে হইলে আমার এই 2টা ভিডিও দেখে আসতে পারেন। আমি আরো কইছিলাম হাসিনার দালালি কইরা জনগণের টাকা বেতন নেওয়ার কোনো অধিকার নাই মাথা ব্যথা জসিমের, কিন্তু জনতা আর জসিমের মাঝখানে দাঁড়ায় আছে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন সাহেব নিজেই। চলেন দেখি কেন, দেখেন শুনেন। একটি প্রশ্ন দর্শকরা অনেকবার করছেন, সেজন্য প্রশ্নটা করা, সেটা হচ্ছে যে পররাষ্ট্র সচিব, আপনার পররাষ্ট্র সচিব যিনি আছেন, বলা হচ্ছে যে তিনি আওয়ামী লীগের লোক বা অন্য কোনোভাবে, এই ব্যাপারটা আপনি আসলে শুনেছেন কিনা, দেখেছেন কিনা? পররাষ্ট্র সচিবের নিয়োগের ক্ষেত্রে আপনার কোনো পছন্দ ছিল কিনা, আছে কিনা? দেখুন, পররাষ্ট্র সচিবের নিয়োগে পররাষ্ট্র উপদেষ্টার কোনো পছন্দ থাকবে না, এটা তো হতে পারে না। এটা খুবই স্বাভাবিক। পররাষ্ট্র সচিব অবশ্যই আমি আমার পছন্দের ব্যক্তি বলেই এবং আমি তাকে যোগ্য বলে মনে করি বলেই তিনি এই পদে আসীন হয়েছেন। আর একটা কথা আমি আপনাকে বলি, যে কেউ যে কোনো অবস্থানে ঢুকলেই, এখন তো যেহেতু সোশ্যাল মিডিয়া খুব অ্যাক্টিভ, মুহূর্তের মধ্যে তার বিরুদ্ধে বিভিন্ন ধরনের বিষোদ্গার চলতে থাকে, কিছু সত্য কিছু মিথ্যা, কিছু এর মাঝামাঝি। তো আমাদেরকে এটা এভাবেই দেখতে হবে। হয়তো অন্য কাউকে পররাষ্ট্র সচিব হিসাবে দেখতে কারো ইচ্ছা ছিল, তিনি সন্তুষ্ট হননি, তিনি এটা বলতেই পারেন। তবে আমি এটুকু বলি যে উনি তার দায়িত্ব সঠিকভাবে পালন করছেন এবং উনি আওয়ামী লীগের লোক কোট আন কোট, এরকম কোনো প্রমাণ আমার কাছে নেই। আমাকে তৌহিদ সাহেবকে ধন্যবাদ, তিনি অবশেষে স্বীকার করেছেন যে তিনি তার পছন্দের ব্যক্তিকে পররাষ্ট্র সচিব নিয়োগ দিচ্ছেন, যেখানে বিপ্লবের পর আপনার উচিত ছিল সবচেয়ে যোগ্য ব্যক্তিকে পররাষ্ট্র সচিব হিসেবে নিয়োগ দেওয়া। সেখানে আপনি যে ব্যক্তিকে পছন্দ তারই আপনি নিয়োগ দিচ্ছেন, যা আপনার নৈতিকতাকে প্রশ্নবিদ্ধ করছে। যথেষ্ট। আপনি তো শপথ নিয়েছিলেন অনুরাগ বা বিরাগের বশবর্তী হইয়া কোনো সিদ্ধান্ত নেবেন না। পছন্দ মানে তো অনুরাগ, এটা বুঝেন। কোন অবজেক্টিভ ক্রাইটেরিয়া তো আপনি তাকে নিয়োগ দেন নাই। ধরেন তৌহিদ সাহেব, আপনার বদলে আমি যদি পররাষ্ট্র উপদেষ্টা হইলামই, তাহলে কি আমি মনিকা বেলিচ্চিরে পররাষ্ট্র সচিব বানাতে পারবো? হ্যাঁ, দেবেন বানাতে, আমার তো পছন্দ তারে দেবেন বানাতে।
আপনি তো বিএনপি থেকে সুপারিশপ্রাপ্ত উপদেষ্টা, আর নিছেন বিএনপি থেকে সুপারিশে আসা ভারতের কাছে মাথা ব্যথা একজন পররাষ্ট্র সচিবকে। এই সচিব যে কাজ পারে না তার প্রমাণ আগেই দিছি। এই সচিব যে বিপ্লবের পক্ষে অবস্থান নাই তার প্রমাণও করেছি। এই সচিব যে মিথ্যাচারী এবং জুলাইয়ের ন্যারেটিভ করার যোগ্যতা এবং মানসিকতা নাই সেটা আপনাকে প্রমাণ দিছি। আপনি যেহেতু তারা ডিফেন্ড করেছেন, তাই ভিডিওতে আমি আপনার প্রত্যেকটা কথা খণ্ডন করব। আমি আবারও প্রমাণ করে দেব যে কেন এবং কিভাবে জসিম ইন্ডিয়া আর আওয়ামী লীগের উদ্দেশ্য বাস্তবায়ন করছে প্রতিনিয়ত। তার আগে চলেন দেখি এই যে তৌহিদ এবং জসিমের পরিচালনায় পররাষ্ট্র মন্ত্রণালয় আসার পর থেকে বলে যাচ্ছি যে জেনারেল ওয়াকার ইন্ডিয়ার দালালি করেছে, আর এই কথা আপনাদের বুঝতে সময় লাগলো 7 মাস। এখন প্রমাণ পাচ্ছেন তো, দেখেন ওয়াকারের জন্য মায়া কান্না কাইনতেছে আওয়ামী দালাল হার্দিক মজুমদার। বাংলাদেশ সেনাবাহিনী এখনই তাদের সুবর্ণ সুযোগ যে তাদের এই পোশাক, তাদের এই ডিসিপ্লিন বাহিনীকে যারা প্রশ্নবিদ্ধ করেছে তাদেরকে কঠিন জবাব দেবার। এই 2 টাকার ফকিন্নির বাচ্চারা বাংলাদেশ সেনাবাহিনীকে এইভাবে অপদস্থ করছে, অপমান করছে, এবং একজন বাংলাদেশের নাগরিক হিসেবে প্রতিনিয়ত সেটা সহ্য করছি। কেন সহ্য করব? এখন প্রমাণ পাচ্ছেন তো, যখন দেখেন ওয়াকার বলে যে আওয়ামী লীগ ছাড়া ইনক্লুসিভ নির্বাচন সম্ভব না, ওয়াকার, তৌহিদ আর জসিম একই ভারতের সাজানো দাবার বোর্ডের 2টা ঘোড়া, যাদের লক্ষ্য হইলেও সময় এবং সুযোগ মতো রাজা এবং মন্ত্রীকে ঘায়াল করা। আজকে মেটাফরিক কোনো কথায় যাওয়ার একদম ইচ্ছা নাই, কিন্তু ওয়াকার, তৌহিদ আর জসিম যে এক নীতি দিয়ে চলতেছে তা হইল ভারতের সাউথ ব্লক মডেল। সাউথ ব্লক জিনিস মাঝে মাঝে শুনবেন, সাউথ ব্লক কথাটা। ইন্ডিয়া তার রাষ্ট্র পরিচালনার জন্য কেন্দ্রীয় সরকারের অধীনে থাকা মূল মন্ত্রণালয়গুলোকে 2টা ব্লকে ভাগ করে। নর্থ ব্লক, এই নর্থ ব্লকে থাকে হচ্ছে অর্থ মন্ত্রণালয়, মন্ত্রী পরিষদ, যারা মূলত দেশের আভ্যন্তরীণ বিষয় নিয়ে কাজ করে। আর সাউথ ব্লক, পররাষ্ট্র মন্ত্রণালয় থাকে এখানে, প্রতিরক্ষা মন্ত্রণালয় থাকে এইখানে, অর্থাৎ বিদেশ নীতি এবং প্রতিরক্ষা দেখে সাউথ ব্লক। 8ই আগস্ট যখন সরকার শপথ নেয় তারা